আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা ২৬। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। তৌসির রোজও নাজিম চাচারা পাল বেঁধে সবাই বাড়ির সদর দরজা পার করলেন। এই কয়েকদিনের ভেতর ইকরাবার ধ্রুবের বিয়ে ঠিক করা হয়ে গেছে। আগামী পরশু তাদের বিয়ে ধার্য করা হয়েছে। বিয়ে উপলক্ষে গীত গান বাজতেছে বাড়িতে। বিকেলের সময় এখন। গ্রামের মহিলারা একে একে এসেছেন বাড়িতে নাচ গানে এসবে তাল দিতে। বাড়ি ভর্তি আজ মহিলা মানুষ। তৌসিরা ঢুকতে কিছু মানুষ আতঙ্কে আটকে ওঠে। আর উঠবারই কথা, কারণ তৌসির হাতে একটি রশি ধরা, যেটা একটা সিংহের বাচ্চার গলার সাথে বাঁধা। তৌসি সিংহ পোষে, তবে বাড়িতে নয়, কুঠিরে। এটা তার সিংহী আর সিংহের বাচ্চা। এটাকে আজ সে বাড়িতে নিয়ে এসেছে। এর নাম ওরা সবাই মিলে দিয়েছে প্রিন্স। প্রিন্স মানুষকে কিনা, তবে সে বেশ চঞ্চল জাতের। যেমনটা তার কর্তা তেমনটা সে। তৌসির রশি বেঁধে এনেছে কারণ ও বেশি লাফালাফি করে। দাদাজান সিঁড়ি দিয়ে নামছিলেন, কিন্তু এই পরিস্থিতি দেখে উনি তৌসিরকে বকে ওঠেন। হালার মাগা, হেইডা সরা। তৌসি সবাইকে উদ্দেশ্য করে বলল, ভয় পাইবেন না আপনারা, এইটা কারো কোনো গুতা দিত না, এটা ভদ্র জাতের প্রাণী। সিমরান তৌসির পাশ দিয়ে চায়ের ট্রে নিয়ে যাচ্ছিল। তৌসির মুখের ভাষা শুনে ওর নাক মুখ ছিটকে বলে, কথায় কথায় গালি দেওয়া ছাড়া তুমি আর কিছু দিতে পারো না ভাইজান? তৌসির সিমরানের কথায় ওর দিকে গ্রিভার হেলিয়ে তাকিয়ে বলে, আমি মিসকিন মানুষ, গালি ব্যতীত আমার কাছে দেওয়ার মতন কিছু নাই, তাই আমি কথায় কথায় গালিই দেই। তৌসির কথায় সবাই হেসে ওঠে। সিমরান আর কিছু বলে না। তৌসিরা প্রিন্সকে নিয়ে বসার ঘরে এক কোণে সোফায় গিয়ে বসে। উইন্ডো খোলার বিষয় নিয়ে আলাপ করা হচ্ছে তাদের ভিতরে। তাদের এইসব আলাপের মাঝখানে ওর কানে আসে বিবিজানের একটা কথা, আর তা হলো উনি গ্রামের মহিলাদের বলছেন, এই দেখ আমার তৌসিরের বউ একদম রূপে গুণে রূপাঞ্জনা আনছি নাতির লাইগা, দেখ নাক মুখে একেবারে শরীর মতন দাঁড়। এটা শুনে তৌসির আর কথা বলতে পারে না তাদের সাথে। মন খচ করে ওঠে এই কথায়। জানান দেয় তার নাজার এখানে এসেছে। পিছনে ফিরে সে সেই দিকে তাকায়, দেখে নাজার হাতে সুপারি থালা নিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে। আজ নাজারে একটি গাঢ় পান্না সবুজ রঙের স্যালোয়ার কামিজ পরেছে। কামিজের গলা, হাতা, ফাঁক এবং নিচের অংশে রূপালি সুতোর কাজ করা। মাথায় ড্রেসের সাথে মিলিয়ে একটি কালো সিল্কের অর্গানসের বড় দোপাট্টা টানা। তৌসিরের চোখে অবাধ্য চাউনি, তৃষ্ণাত্মক দৃষ্টি আটকে গেছে তার সবুজ বাঘিনীর ন্যায়। আর পারছে না সে ফিরে তাকাতে। নাজা খুব শান্তভাবে কথা বলছে সবার সাথে। কথা বলছে যে যা জিজ্ঞেস করছে তাই হ্যাঁ না মাথা নাড়াচ্ছে, উত্তর দিচ্ছে। তৌসির কানে আসছে নাঝারের প্রশংসা। একে বৃদ্ধ কাশতে কাশতে বললেন, নূরজাহান, নাতির বউ তো আনো নাই, ঘরে আনছো দিই সাদের টুকরা। আজকাল এমন সুন্দর মাইয়া পাও তো সাত কপালের ভাগ্য। তোমার নাতির নিয়তি তো এই আটকে গেছে এমন হুর। আরেকজন বলে ওঠে, এমন আসমানে চাঁদের মতো সুন্দর মাইয়া মশাল দিয়ে খুঁজলেও তো পাইতাম না, চোখ দুটো সবুজ না হইলে আরও সুন্দর লাগতো। শেষের কথাটা তৌসিরের খুব গায়ে লাগে। যেই চোখের চাহনি তৌসির ঘায়েল, সেই চোখ না হলে ভালো হতো। বাঙালি তো খুব খুঁত ধরতে পারে। তৌসির রাগ হয়, খুব রাগ হয়। এর মাঝে কেউ একজন বলে, নয়াবের হাতে তো দেখি মেহেদি টেহেদি নাই, হানো লাগাইয়া দিই, দেবর বিয়ে উপলক্ষে সে একটু পরে নিক। বিবিজান সহমত পোষণ করে হেসে বলেন, হ হ, লাগাও লাগাও, আমার নাতির নামে একেবারে গাঢ় করে লেখা দাও। এ বলে বিবিজান নাজারের হাত ধরে টেনে এনে সবার মাঝখানে সোফায় নাজারকে বসিয়ে দেন। নাজার সারা অঙ্গ ঝলসে যাচ্ছে এসবে। সে কিছু করতে পারছে না। ইজ্জতের ভয় আর প্রাণের ভয়। বিবিজান ওকে তৈরি করে নিয়ে এসেছেন। এখানে আসার আগে জব্বর হুমকি দিয়ে এনেছে। থালাতে মেহেদি নিয়ে আসছে সিমরান। নাজার কাঁদতে ইচ্ছা হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে এই অনীহাতে। ভালো লাগছে না তার এগুলো, একদম না। নাজার মানসিক অবস্থা বিপর্যয় চরমে। সকালবেলা যে হাল হয়েছে তাদের ঠিক থাকার কথা নয়। সকালে যে হাত লাল হয়েছে রক্তে, সে হাত এখন লাল করবে মেহেদিতে, তাও তৌসিরের নাম দিয়ে? না, নাজার পক্ষে এ সম্ভব নয়।
নাজের এই বিপর্যয় থামানোর বৃথা চেষ্টায় মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আজকে থাক, বিয়েবাড়িতে অনেক কাজ, আমি আম্মা চাচিদের সাথে একটু কাজ করে গিয়ে। বিবিজান ওর বাহানা বুঝে বিরক্ত হয়ে হালকা ধমকে বললেন, তোর কাজ করতে হইব না নয়া বউ, তোর কাজ কি, তুই মেহেদি পর। এ বলে বিবিজান গ্রামের দুইজন মহিলার দিকে তাকিয়ে বললেন, সাদিয়ার মা আর সোফিয়ার মা, লাগাও তো সুন্দর মেহেন্দি আমার নয়া বউর হাতে। বিবিজানের কথায় সেই মহিলারা মাথা নাড়িয়ে হেসে বললেন, সে তো লাগিয়েই দিচ্ছি। এ বলে ওনারা নাজারের সামনে এসে বসে পড়েন দুজনে পাশাপাশি আর বললেন, হাত দাও তো মা। নাজার আর কি করবে, নিজে দুই হাত বাড়িয়ে দেয়। বিতৃষ্ণা গা গুলোচ্ছে ওর। নাজার মুখ তুলে চারপাশে একবার তাকায়, তখনই তার চোখ পড়ে তৌসির দিকে, যেখানে রুদ্র স্পিকার সেট করছে গান বাজানোর জন্য। সবাই হাসি ঠাট্টায় মেতেছে, কিন্তু তৌসির এসবের কিছু করছে না। সে এক মহাবিষ্টিত নেত্রে নাজারের দিকে তাকিয়ে আছে। তৌসির এই চাহনি নাজারের অন্তরস্থল মুছড়ে ওঠে। আগে যখন তৌসির ওর পানে এভাবে তাকাতো, নাজার মনে করতো তৌসির হয়তো তাকে ভালোবাসে, এভাবে তাকাচ্ছে। কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল। তৌসির তাকে ভালোবাসেনি, আপন ভাবেনি। এই তো এতদিন যাই করেছে সবই ধোঁয়াশা ছিল, সবই ধোঁয়াশা। এটা ভেবে নাজার বড্ড কষ্ট হচ্ছে, বড্ড বেশি কষ্ট হচ্ছে। কি করবে বুঝতে পারে না। কি করে পারল তৌসির ওকে দিয়ে এইভাবে খুন করাতে? এতটা নিচু কাজ কিভাবে করলো? নাজার তৌসির থেকে চোখ ফিরিয়ে নেয়, আর তাকায় না তৌসির পানে, আর কখনো তাকাবেও না। এটাই শেষ তাকানো। সে সিদ্ধান্ত নিয়েছে, যতদিন তৌসির বন্দি হয়ে থাকবে ততদিন সে তৌসিরের সাথে না বলবে কথা, আর না তার দিকে তাকাবে না সে এই মানবের দিকে, যে তাকে আটকে রাখার জন্য হাজার পথ থাকা সত্ত্বেও নিকৃষ্ট একটা পথ বেছে নিয়েছে, যে নিজের বিবিজানের কথায় তাকে মেরে ফেলতে পারে। নাজা যখন তৌসির দিকে চেয়েছিল, অতিশয় শান্তি অনুভব করেছিল তৌসির তাতে। কিন্তু যখন সে চোখ ফিরিয়ে নিয়েছে ঘৃণা তাচ্ছিল্যে, তখন মনে হয়েছে একটা ঘৃণার পাহাড় তৌসির বুকে ধস করে পড়েছে। মেহেদি দিয়ে নাজার ডান হাতের পাতায় লেখা হয়েছে তৌসির, আর বাঁ হাতের পাতায় লেখা হয়েছে মেয়র সাব। নাজার এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রয়। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে সে পড়ল। নিজেকে খুব অবলা লাগছে। নিজের খোড়া খাদে আজ নিজেই পড়ল। খুব বিধ্বস্তভাবে পড়েছে সে। যে মানুষটা নিজের স্বার্থে তাকে খুনি বানাতে পারে, সে মানুষটাকে সে ঘৃণা করে। তার নাম হাতে কিভাবে লিখছে, আর সেটা নীরবে সে দেখে যাচ্ছে। গ্রামের মহিলারা টুকটাক গান গীত গাইছে, তার মাঝে স্পিকারে রুদ্র বাজিয়ে দেয়, একবার কইলা তুমি রাজি, আমি ঘটক পাঠামো, তোমার লাইগা আমি সারা সিলেট শহর ঘুরামো। সেদিক সামলিয়ে তৌসিরের পাশে এসে বিবিজান দাঁড়ালো। এতে নাজার আড়াল হয়ে যায় তৌসিরের দৃষ্টি হতে। তৌসির বিবিজানের দিকে মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার সিনাল ফ্যাত ফ্যাত করতেছে না তো আর? বিবিজান আলতো মাথা নাড়িয়ে উত্তর দেন, না, এক ডাকে ঠিক হইয়া গেছে। তৌসির আবারও জিজ্ঞেস করে, ভাত খাইছে? খাইছে। জ্ঞান ফিরবার পরে ঝাড়ি হুমকি দিয়া বুঝাইয়া গোসল করাইছি, ভাতও খাওয়াইছি। এখন এসব বাদ দে, লিস্ট লেখ। তৌসির বুড়ি কুচকে তাকায়। কি তার লিস্ট? বিবিজান নুমানকে উদ্দেশ্য করে বললেন, নুমান লেখ, কাপড়ের বাজারের লিস্ট, ঘরের লাগ্গা আগে লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি হিসাব কর। নুমান বলে, খাতা কলম নিয়ে আইতাছি। নিয়ে আয়। তৌসির লুঙ্গি গেঞ্জির কথা শুনে মিনাজ মামাকে জিজ্ঞেস করে, মামা, লুঙ্গি আর গেঞ্জির দাম কত নিবে? মিনাজ মামা একটু ভেবে উত্তর দেয়, 350 হয়তো। 450 শুনে তৌসির মাথায় হাত দেয়। বিগত 3 বছর নিজে কেনেনি লুঙ্গি, তাই জানা ছিল না। এত দাম শুনে ও বলে ওঠে, লুঙ্গির যে টাড়া পড়া দাম, সামনে তো দেখতাছি লুঙ্গি কুমড়ে না লাগাইয়া বউয়ের ওড়না পেঁচাইয়া হাঁটতে হইব। বিবিজান তৌসির কথায় বললেন, তো হাঁটিস, তোর বউয়ের তো লন্ডন আমেরিকানিন রং বেরঙের ওড়না আছে। তৌসির হালকা তাচ্ছিল্য হাসে, চাচা ফুপুরা লন্ডন আমেরিকানি, আর সিনাল কাপড়ের অভাব নাই, প্রতিদিন দেখবার নয়া নয়া রূপ। আমি সাফ সাফ বলছি, আমি ওরে দুইয়ে দে 2টা দিমো,
তাই যেন নয়াগুলো যত্ন করে তুলে রাখে। বিবিজান বিরক্ত প্রকাশ করে বললেন, কেন ওরে দুইটা দিবি কেন? ও তোর বউ, এত টাকা পয়সা দিয়ে কি করবি তুই? ওর যা মন চায় পড়বে খাইব, তারই ওরে খাওয়াবি, তোরই ওরে পড়াবি। মনে রাখিস টাকা পয়সা হাতের ময়লা, শখ যেন অপূর্ণ না থাকে। তৌসির মুখ বাঁকিয়ে বলে, দিমু তো, তবে সীমিত, খুবই সীমিত। ওর সাউয়া মারাই বেড়ে তো প্রয়োজন নাই। নাজিম চাচা তৌসিরের এই হার কিপটামিতে খুব বিরক্ত। উনি বিবিচারের কাছে বিচার দেন, আম্মা হরে একটু বুঝাও, ওর একটু বুঝাইয়া কও কত কিপটামি করতো, নিজে একটা জায়গা পর্যন্ত কিনে না। আমার দুইটা আছে, ওই দুইটা নিয়ে টানাটানি করে, বেশরম একটা। বিবিচার কি বিচার করবেন? উনি উল্টো নাজিম চাচার দিকে আর চোখে তাকিয়ে বলেন, তোর শরম করে না? ভাতে যে যখন তোর জাইঙ্গা নিয়ে টানাটানি করে তখন ওইগুলো ওরে দিয়ে দিতে পারোস, নিজে নয় দুইটা কিনা নে। নাজিম চাচা মায়ের কথায় বড়ই হতাশ হন। উনি আর সুবিচার পেলেন না। তৌসির হাসতে হাসতে বলেন, অন্যের পাশায় বাস ঢুকাইতে যাইয়া নিজের পাশায় তলে ডুইক্কা যাওয়ার নামে হইল অতি চালাকি। মিনেজ মামা নাজিম চাচার কাঁধে হাত দিয়ে সমবেদনা দিয়ে বিবিজানকে বললেন, খালাম্মা তুমি কিন্তু আমার বন্ধুর সুবিচার দিলা না। বিবিজান গায়ে চাদরটা ঠিক করতে করতে ওদের পাশের সোফায় বসে বললেন, তুই সুবিচার মারাইস না, তোর উপর আমার মেজাজ খারাপ। মিনাজ মামা যেমন তৌসিরের মামা, তেমনি বিবিজানের ছোট বোনের ছেলে, অর্থাৎ তৌসিরের মা হলো তৌসিরের বাবার খালাতো বোন। মিনাজ মামার মেজাজ খারাপ কথাটা শুনে কপালে কয়েকটা ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, আমি কী তা করলাম আবার? এর মধ্যে নুমান খাতা কলম নিয়ে হাজির। বিবিজান সেগুলো হাতে নিতে নিতে নুমানের দিকে আর চোখে তাকিয়ে বললেন, খাতা কলম আনতে গেছিলি নাকি ইন্ডিয়া থেকে শেখের মাইয়া আনতে গেছিলি? এত সময় লাগলো কেন? নুমান রুদ্রের পাশে বসতে বসতে বলল, খাতা কলম আনতে গিয়া মুতে ধরছিল, তাই একটু বাথরুমে গেছিলাম। তো সে বিবিজানকে নুমানের কথা শুনে বলে, বিবিজান আর ওইটা অটোইয়া গেছে, মিনিটে মিনিটে খালি মুতে ধরে, আর ওইটা চেঞ্জ করতে হইব। রুদ্র আর কেরামত সাথে সাথে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। বিবিজান আলতো হেসে বললেন, চেঞ্জ করে তোরটা দিয়া দে। তো সে ঠোঁট কেটে হেসে বলল, দাদাটা দিয়া দিতে পারো, এমনিতে লস প্রজেক্ট। এসব মজার মাঝেই তৌসিরের বেখেয়ালি প্রিন্সের হাত থেকে ছুটে যায়। প্রিন্স চঞ্চল, খুবই চঞ্চল। সে নাঝার একটি বিড়ালের সদর দরজা দেখে সেদিকে ছুটে যায়। এদিকে তৌসির চোখ বড় বড় করে উঠে দাঁড়ায়। লুঙ্গির কোনা হাতে নিয়ে সে আর রুদ্র দৌড় দেয় প্রিন্সকে আটকাতে, বিড়ালটাকে খেয়ে না ফেলে এই ভয়ে। বিড়ালটাকে ধাওয়া করে প্রিন্স ওকে বাড়ির উঠানে নিয়ে আসে। বিড়াল আগে দৌড়াচ্ছে, প্রিন্স তার পেছনে। তৌসির রুদ্র অনুমান নাজিম চাচা দৌড়াচ্ছেন তাদের আশেপাশে, কিন্তু প্রিন্সকে ধরতে পারছেন না। তৌসির রুদ্র চিৎকার করে বলছে, মাঙ্গের নাতি, কুত্তার বাচ্চারে ধর, হোসেতে আমার বউয়ের বিড়ালরা কিছু করে তো আমার বউ আমার পরনের লুঙ্গি খুললা নিবে, তাড়াতাড়ি দৌড়াও রে। রুদ্র প্রিন্সকে ঝাপটা মেরে ধরার জন্য আগাতে থাকে। ধরতে পারলে তো ধর্ম। তৌসির সুযোগ বুঝে প্রিন্সের গলায় বাঁধা রশিটা টেনে ধরে তাকে আটকায়, আর রুদ্র বিড়ালটাকে কোলে নেয়। প্রিন্সকে ধরে তৌসির নাজিম চাচার হাতে দিয়ে বলে ওঠে, তুমি কষ্ট করে ওরে কুঠিরে নিয়ে যাও, আমিও আইতাছি। তৌসির নাজিম চাচার হাতে প্রিন্সকে দিয়ে রুদ্রের কাছ থেকে বিড়ালটা কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। নাজারের দিকে এগিয়ে যায়। নাজার ভেতর ফেটে যাচ্ছিল এতক্ষণ, কিছু করতে পারছিল না সে, আর না বলতে। ওর তো মনে করেছিল তৌসির সিংহ হয়তো তার বিড়ালটাকে শেষ করে দিয়েছে, কিন্তু না, তেমন কিছু হয়নি। ওর বিড়ালটা সুস্থ আছে। তৌসির বিড়ালটাকে নাজার কাছে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে দূরে থেকে বলে, তোমার বিড়ালের কিছু হয়নি, আমি হইতে দেইনি। নাজার তৌসির দিকে না তাকাইলে মাথা নাড়ে। তৌসির ভেবেছিল নাজার ওর দিকে তাকিয়ে মাথা নাড়বে, কিন্তু সে তাকালো না। কেন তাকালো না? আবার ঘৃণা করতে শুরু করেছে। অবশ্য সে যে কাজ করেছে তৌসির, সেটা ঘৃণারই যোগ্য। তারপরে তৌসির নিজ জায়গা হতে সরে না, বিহারের মতো দাঁড়িয়ে থাকে। যদি একটিবার ভুল করে হলেও যদি নাজার ওর দিকে তাকায়, তাহলে তৌসিরের অন্তরাত্মা শান্তি পাবে। তৌসির নিজের এই ব্যাকুলতা কী নাম দেবে বুঝে উঠতে পারে না, শুধু তাকিয়ে রয়। একটিবার যেন নাজার ওর পানে দৃষ্টি বুলায়, কিন্তু নাজার তাকায় না, মাথা নিচু করে রয়। তৌসিরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে,
দাঁড়ালো সুতমারানির সিগনাল, তোর সাউর আমি ফাইরে বের করমু, একবার খালি তোরে একলা পাই, তোর সাউয়ের জাজ আমি থাপড়াইয়ে না মামু, নোটি কোথাকার। এটা মনে মনে শুধিয়ে তৌসির ভারী মন নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নাজার বুক টেনে সরি নাজারকে বুকে টেনে নেওয়ার অপেক্ষায় তার প্রাণ পুড়ছে, তবে সেটা সম্ভব হচ্ছে না। ভেবেছিল এখন বাড়িতে এসে নাজারকে একা পাবে, পেয়ে তার গালে চুমু খাবে, খানিকটা তাকে বক্ষের মাঝে জড়িয়ে ধরবে, কিন্তু তা হলো না। সন্ধ্যার পর মারজান বিলে আজ এক টুকরো উৎসবের স্বর্গরূপ ধারণ করেছে। চারিদিকে আলো, হাসি, সুর আর মানুষের ভিড়ে উৎসবের রং ছড়িয়ে পড়েছে। বিকেলে হালকা সোনালি আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি উঠোন জুড়ে জ্বলে উঠেছে হাজারো ফেয়ারি লাইট। বাতাসে ভেসে বেড়াচ্ছে গাঁদা ও রজনীগন্ধার মাতাল করা সুবাস। এমন সময় বাড়ির ভেতর থেকে কনে ইকরার নিয়ে আসা হলো তার কাজিনরা। মেহেদি রাঙানো জামকালো লেহেঙ্গায় ইকরাকে আজ অপরূপ লাগছে। পোশাকে সোনালি জরি কাজ আর খচিত পাথরগুলো কৃত্রিম আলোর হীরের মতো জ্বলজ্বল করছে। মাথায় ফুলের টিকলি, হাত পায়ে আধা শুকনো মেহেদি লাগানো, আর মুখে সেই চিরচেনা লাজুক হাসি, সব মিলিয়ে তাকে পুরোদমই বধূ লাগছে। স্টেজের সাজ্জা দেখিতে মনে হচ্ছে চারপাশে ফুলে মোড়ানো, উপরে ঝুলে থাকা ছোট ছোট বাতিগুলো তারার মতো জ্বলজ্বল করছে। ইকরাকে স্টেজে বসানোর পরপর তার কাজিন, ফুপি, ফুপা, বন্ধু বান্ধব সবাই তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ায়। কেউ মোবাইল উঁচু করে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ইকরা আসার কিছুক্ষণ পরেই ডিজে সাউন্ড সিস্টেম বিট বাজাচ্ছে, তার চারদিক কেঁপে ওঠে। কাজিনরা দল বেঁধে মঞ্চের সামনে এসে শুরু করে ধারাম ধারাম নাচ। তাদের তালে তাল মিলিয়ে অতিথিরাও করতালি মুখে উচ্ছ্বাস দিচ্ছেন। ঢোল বাদকদের ঢোলের বাড়ি পড়তেই পরিবেশ হয়ে উঠল আরও রঙিন। একপাশে খাবার এলাহি আয়োজন, ফুচকার লাইভস্টোন লম্বা লাইন, কেউ চটপটি আর চাটের মগ্ন, আবার কেউ কাবাব আর গ্রিলের গন্ধে জিভে জল আনছে। দূর থেকে ভেসে আসছে কাচ্চির বিরিয়ানির মনোমাতা সুবাস। শিশুদের হাতে আইসক্রিম, বড়দের হাতে জুসের গ্লাস, সবাই উৎসবের আমেজে ডুবে আছে। ফটোশ্যুট ভিড় কম নয়, ফুলের দোলনায় বসে কনের সাথে ছবি তুলছে ছোট বড় সবাই। ফটোগ্রাফাররা এদিক সেদিক দৌড়াচ্ছে, মুহূর্তে বন্দি করছে ব্যস্ততার, কখনো ক্যান্ডি, কখনো ক্লোজ আপ, আবার কখনো ড্রেন শটের পুরো বাড়ির উৎসবের চিত্র নেওয়া হচ্ছে। এত কিছুর মাঝেও স্টেজে বসে থাকা ইকরা সব দেখছে। তার হাতে এখনো মেহেদি লাগানো বাকি। নাচ গান শেষ, সে মেহেদি পরবে। তার ঠোঁটের কোণে হাসি থাকলেও মনে মনে সে ভাবছে অন্য কথা। এই যে এত আত্মীয় স্বজন আজ তাকে ঘিরে নাচছে, খাচ্ছে, এদের অনেকেই একসময় তার বাবার সম্পত্তি নিয়ে কি ভয়ানক কামড়াকামড়িটাই না করেছিল। স্বার্থপরের দল সব। ইকরা আর বসে থাকতে পারল না। ইকরা এবার উঠে দাঁড়িয়ে তার চাচাতো ভাই মাহবুবকে ডাক দেয়। মাহবুব, হ্যাঁ, আমি যে গানে নাচবো বলেছিলাম সেই গানটা বাজাতো ভাই আমার। মাহবুব মাথা নেড়ে ইশারায় ডিজেকে গান বাজাতে বলে। ইকরা ধীরে ধীরে স্টেজে মধ্যিখানে দাঁড়ায়। গান বেজে ওঠে। রায় দেখেছে দেশের মানুষ খুশি আছি আমরা, বঙ্গকন্যার ফাঁসিতে মিছিল দাও তোমরা। রায় দেখেছে দেশের মানুষ খুশি আছি আমরা, জুলাই হত্যার বিটিআর সফল হলো ছাত্রাকার। ডাইনিগুলি পালাইছে, জুলাই যুদ্ধর হলো যায়, ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা, জয় বাংলা ফাঁসি এবার সামলা, জয় বাংলা ফাঁসি এবার সামলা। স্পিকারে গান বাজতে ইকরা আর তার কাজিন মহল ফেটে পড়ে উচ্ছ্বাসে। এটা তাদের আগে থেকে প্ল্যান করা। গানে তালে তালে তাদের যে উচ্ছ্বাস, উড়ে ধরে নাচ দেখে উপস্থিত অনেকেই ভিমড়ে খায়। নিজের অনুষ্ঠানে কনে নিজে এমন নাচতে পারে তা অনেকের কল্পনার বাইরে। মাহবুব ভিড় থেকে একটু সরে পকেট থেকে ফোন বের করলো। ওপাশে ধ্রুবককে ভিডিও কল দিল, কিন্তু ধ্রুবক ফোন ধরছে না। ওদিকে ধ্রুবকের অবস্থা অথই জল। সে নিজের ঘরে দরজা বন্ধ করে বাথরুম আর বেডরুমে পায়চারি করছে, হাতে এক বোতল হারপিক। ইকরাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া তার কাছে শ্রেয় মনে হচ্ছে। কিন্তু সমস্যা হলো হারপিক খাওয়ার সাহসটা সে সঞ্চয় করতে পারছে না। যদি সত্যি সত্যি মরে যায়। কত কান্নাকাটি, কত আহাজারি করলো, কিন্তু বাবা তার একটা কথাও শুনল না। বিয়ে না করলে ত্যায্যপুত্র করে দেবেন। অগত্য
মাহবুবের অনবরত কলে অত্যাচার সে ফোনটা রিসিভ করে। মাহবুব ভিডিও কলে ইরার নাচ দেখিয়ে হাসতে হাসতে বলল, দুলাভাই দেখছো তোমার পাওয়ার আনন্দে ইকরা আপু কেমন নাচতাছে। ধ্রুবক বৃক্ত মুখে ঠান্ডা গলায় বলল, তোর আপার কাছে ফোনটা দে। মাহবুব ফোন নিয়ে ভিড় ঠেলে ইকরার কাছে যায়। ইকরার নাচের ফাঁকে ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে আসে। হাঁপাতে হাঁপাতে ধ্রুবককে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমাকে? ধ্রুবক নাক মুখ কুচকে উত্তর দেয়, ডাইনি লাগছে, একদম ডাইনি। ইকরা চোখ বড় বড় করে ধমকে ওঠে, তোমার ওই বাগামার্কা মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হবে না। আমি তো তোমার হবু বউ, একটু সুন্দর করে বলতে পারতে না যে সুন্দর লাগছে? ধ্রুবক দাঁতে দাঁত চেপে বলে, শোন ইকরা, একটা কথা তোকে জানিয়ে রাখি, তোকে বিয়ে করছি শুধু পরিবারের চাপে, কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করব, আর সেটা করব নিজের পছন্দে। কথাটা শুনে ইকরা মুচকি হাসে। তারপর খুব ঠান্ডা গলায় মারাত্মক ভঙ্গিতে বলে, হারাম চাচা, বেশি উড়িস না, বিয়ে বিয়ে করলে তোর ওই বিয়ে করার যন্ত্রটা কেটে রেখে দেবো আমি, মনে রাখিস। ইকরার মুখে এমন কথা শুনে ধ্রুবক চোখ মুখ কপাল কুচকে তেতো স্বরে বল, ছি, তুই কতটা নোংরা, তোকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। তো মর না, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? যা মর গিয়ে। সম্মান দিয়ে কথা বল, আমি তোর স্বামী হতে যাচ্ছি। তুমি আমার বাল হতে যাচ্ছ, রাখলাম ফোন, গাধা কোথাকার। এই বলে ইকরা খট করে ফোনটা কেটে দেয়। বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে তার। সে জানে ধ্রুব তাকে পছন্দ করে না, একটুও না। সব জেনে শুনে সে আগুনের উপরে ঝাঁপ দিতে যাচ্ছে, কারণ জেদ আর ভালোবাসার দ্বন্দ্বে সে ধ্রুবককে আপন করে পেতে চায়। ঘড়ি কাটা এখন 11টা ঘর ছুঁই ছুঁই। শিখদের বাড়ি বিশাল প্রাচীর ভেদ করে নেমে এসেছে এক অখণ্ড শ্বাসরত মৌনতা। বাগানে জোনাকি পোকারা আজ ভরে গেছে, তারাও মনে হয় আজ ভয়ে আলো নেবাতে ভুলে গেছে। অদরমুখী ঘরে আধারে বুক চিরে বাগানে এক কোণে পুরনো কয়েক আমল আগের আম গাছটার নিচে চলছে এক জরুরি বৈঠক। সোফা গোল হয়ে বসে আছে শিকদার বংশের বর্তমান ও প্রবীণ কর্তা তৌসির, তার বাবা দাদাজান এবং পরিবারের শক্তখুঁটি বিবিজান। তাদের ঘিরে আছেন তৌসিরের 5 চাচার সাথে মিনাজ মামা রুদ্র, নুমান কেরামত। সবার দৃষ্টি নিবদ্ধ মাঝখানে টি টেবিলের উপরে, যেখানে ছড়িয়ে আছে কিছু স্থির চিত্র। এই চিত্রগুলো সাধারণ ছবি নয়, এক একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, এক একটা আছে রোমহর্ষক চিত্র। তৌসির দৃষ্টি সেদিকে স্থির, তার চোখ মুখে জমে আছে প্রশ্ন কঠিন, মনতা বিরতি স্তব্ধতা, কিন্তু বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত তার হৃৎপিণ্ড ধরে সজোরে টানছে। জিহ্বা শুকে কাঠ হয়ে গেছে, চোয়াল শক্ত হয়ে আসছে তৌসিরের। কিছু মুহূর্তে ছবির দিকে তাকানোর পর তৌসির হাতটা অবচনে এগিয়ে যায় টেবিলের দিকে। আঙ্গুলের ডগায় উঠে আসে এক টুকরো ছবি, কিন্তু তাতে যে ঘোর ভয়ঙ্কর দৃশ্যপট আটকে আছে তা জীবন্ত বিভীষিকা। ছবিতে দেখা যাচ্ছে ওয়াসিম নামে এক বৈদেশিক পুরুষ, তার হাতের উদ্য একটি তীক্ষ্ণ ছুরি, যার আগা থেকে আছে এক নারীর নিচে স্তনের মাঝখানে গাঁথা। সে এটা গেঁথে দিয়ে বৈদেশিক আনন্দে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। সাথে তো আছে চারদিকে রক্তর আপতন। ছবিটির দিকে তাকিয়ে তৌসিরের মেরুদণ্ড বেয়ে একটা রক্ত জমাট করা স্রোত নেমে যায়। খুন মানুষ করে, কিন্তু এতটা নৃশংসতা, এতটা বীভৎস উল্লাসে আদৌ কিভাবে করতে পারে? কে সে? মানুষ? বোধহয় সে মানুষ নয়। তৌসিরও খুন করে, তথাপি এতটা নির্দয়ভাবে কখনোই সে খুন করে না। নারী বলে কথা, তা কিভাবে মারা যায়? কিন্তু তৌসির স্থবিত শুধু খুনের দৃশ্য দিকে নয়, তার চোখ আটকে আছে ঘাতকের চেহারায়, ওয়াসিমের চেহারায়। এই যে তারই প্রতিবিম্বী, আয়নায় দাঁড়ালে সে নিজেকে দেখা যায়, ওয়াসিম ঠিক তাই। পার্থক্য শুধু সময়ের ছাপার জীবনযাপনে। তৌসিরের গালে সদ্য গজানো খোঁচা খোঁচা দাড়ি, আর ওয়াসিমের গাল ভর্তি জংলি দাড়ি। আর একটা সূক্ষ্ম পার্থক্য, ছবির লোকটার গায়ের রং রোদে পোড়া তামাটে ভাব, যেখানে তৌসির দুধে আলতা ফর্সা। তৌসির ঘোর কাটে, সবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, গুজরাট আর তামিলনাড়ুর অন্ধকার জগৎ ছেড়ে ও উত্তরপ্রদেশে রাজত্ব করতে আসা কীভাবে? ওকে তো গুজরাটে রাখা হয়েছিল। দাদাজান বিরক্তিতে চিবুক নেড়ে যশোদক
শব্দ বের করে গম্ভীর স্বরে বললেন, এ দাদা আমাদেরও ঘুম হারাম করছে। ও উত্তরপ্রদেশে গেল কি করে, কার ইশারায়? আজ 2 বছর পর এতটুকু তথ্য হাতে এলো, আর এর মধ্যেই বিভীষিকা হয়ে উঠেছে। তৌসির বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখে গম্ভীর উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে, এখন কি করবি বাবা? তৌসির হাতে ছবিটা আলতো করে টেবিলে নামিয়ে রাখে। তার বুকের ভিতর কেমন যেন ধরফর করছে। তার বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। তারপর ইম্পাস কঠিন গলায় বলল, আমি ওর সাথে দেখা করবো, কিন্তু তার আগে আমারে নাগাল্যান্ডে যাইতে হইব। ছোটজনরে খুঁজে বের করা লাগবো, এটা সব থেকে জরুরি। তন্ময় চাচা কপালে চিন্তায় ভাঁজ ফেলে বললেন, কিন্তু ও কি আদৌ কিছু জানে? নিজের জন্ম, নিজের অস্তিত্ব, এসব কি ওর মনে আছে? তৌসির জবাই বড্ড নির্লিপ্ত ধারা। ওর মনে থাকার কথা, রক্তের কথা মেজো চাচা, আমার যেহেতু মনে আছে ওরও থাকবে। কথার মাঝখানে হঠাৎ রুদ্র জ্বলে ওঠে। বিবিজানে সোজা হয়ে উঠে দাঁড়ান আর হুঙ্কার দিয়ে ওঠেন, আমি ওসব শুনতে চাই না। কে কোথায় গেল, কি হারালো, রসিকতা যাক, সব যাক। আমি শুধু একটা কথা, তামিলনাড়ু ওই জমি আর টাকা শিকদার বাড়ি হওয়া চাই। আর সাবধান, আমার তৌসির গায়ে যেন একটা আচরণ না লাগে। যদি আমার নাতির কিছু হয় তবে আমি নূরজাহান কসম করে বলছি, এই শিকদার বাড়ি আমি নিজের হাতে জ্বালিয়ে দেব। মনে রেখো তৌসিরের দাদা। কথাগুলো বাতাসে ভাসিয়ে দিয়ে তিনি গায়ে চাদর দিয়ে গটগট করে বাড়ির ভিতরে চলে যাওয়ার জন্য পা বাড়ান। বিবিজানে যাওয়ার পথের দিকে তাকে তৌসির ঠোঁটের কোণে টেনে এক চিলতে হাসি হয়। এই দণ্ড প্রত্যাশিত নারী তাকে বড্ড ভালোবাসে। এই শাসন, এই হুমকি সবই ভালোবাসার বর্ম। তৌসির এবার উঠে দাঁড়ায়, সবাইকে অভয় দিয়ে বলে, আপনারা চিন্তা করবেন না, ওয়াসিম আমার ছায়াও মারতে পারবো না। কথাটা বলে সে যখন বাড়ি অন্ধমহলের দিকে পা বাড়াবে, তখন ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। বাড়ি পুরনো জরাশীর্ণ প্রাচীন ভাঙা অংশের দিকে তাকাতেই তার মনে হলো অন্ধকারে সেখানে জমাট বেঁধে আছে, আর সেই অন্ধকারে আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। শিকারী বাঘের মতো কেউ উৎপেতে আছে। তো সে পা থমকে যায়। সে ইশারায় সবাইকে চুপ করে থাকতে বলে। নিঃশব্দে বিড়ালের মতো পা ফেলে ফেলে সেদিকে এগোতে থাকে। কেরামত তৌসির দিকে তাকিয়ে আছে। তৌসির কোমরে হোলস্ট্রিট থেকে পিস্তল বের করে চোখের পলকে এক রাউন্ড গুলি ছুড়ে দেয় ভাঙা দেওয়ালের দিকে, আর সাথে নিস্তব্ধতা খান খান করে গর্জে ওঠে, কোন খানকির পোলারে, এখানে যদি কেউ ঘাপটি মেরে থাকিস জলদি বাইর হ। উত্তরে অপেক্ষা না করে তৌসির দ্বিতীয় গুলিটা চালায়। উপস্থিত সবাই হতভম্ব। কিছু বুঝে ওঠার আগেই বিপদের গন্ধ তারাও তৌসির দিকে ছোটেন। কিন্তু হায়, নিয়তি এখন আড়াল হাসছে। তৌসির দ্বিতীয় গুলির শব্দ মিলিয়ে যাওয়ার আগেই বিপরীত দিক থেকে বাতাস চিরে ধেয়ে আসে একটা তপ্ত সীসা। অবাধ্য নিশানা। একটা গুলি এসে সরাসরি বিদ্ধ হয় তৌসিরের দিকে। মুহূর্তে তৌসিরের চোখের সামনে পৃথিবীটা দুলে ওঠে। ওর দুনিয়াটা কাত হয়ে যায় একদিকে। হাতের পিস্তলটা ছিটকে পড়ে মাটিতে। যন্ত্রণা একদম অমানবিক আর্তনাদ করে লুটিয়ে পড়তে চায়, কিন্তু মাটিতে পড়ার আগেই ওর বাবা আর দাদা ওকে জাপটে ধরে। তার বাবা বুক খালি হয়ে যায়। একমাত্র সন্তান ওনার তৌসির। নিজের সন্তানকে এইভাবে লুটিয়ে পড়তে দেখে কলিজা মরচে ওঠে ওনার। তিনি তৌসিরের মাথাটা নিজের বুকে চেপে ধরে চিৎকার করে ওঠেন, পুত্র, আমার পুত্র, কি হয়েছে তোর? তৌসিরের প্রাণবায়ু এখন বেরিয়ে যাওয়ার উপক্রম। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। এর মাঝে বাবার এমন হাহাকার তার কাছে বড্ড বেমানান লাগছে। যন্ত্রণায় তীব্র আর মেজাজের তিক্ততা সে বাবার বুকে লেপ্টে থেকে বিড়বিড় করে ওঠে, আমার সাউয়া কি হয়েছে ওইটা না দেখা? গিয়া দেখো কোন বাইসুদে আমারে গুড়ি মারল। ধীরে ধীরে তৌসিরের চোখের পাতা ভারী হয়ে আসে, চোখ লেগে আসে তার। আজকের রাতটা তার অনেক বড় অপেক্ষার রাত হয়ে রইল। সে ভেবেছিল ঘরে গিয়ে তার কৈতন্যিকে বুকে জড়িয়ে ধরবে, তার চুলের ঘ্রাণ নেবে, কিন্তু তা আর হলো না। ভালোবাসায় উষ্ণতা পাওয়ার আগে মৃত্যুর একাংশ স্পর্শ তাকে গ্রাস করে নিল। শিকদার বাড়ি বাগানে এখন হাহাকার ভাসছে, আর ঘরের ওপর ছড়িয়ে আছে তৌসিরের তাজা রক্ত। ঘাসের ওপরে ছড়িয়ে আছে তৌসিরের তাজা রক্ত। এইসব কাহিনীর নাজার বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। তৌসিরকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ও নিজের ফোনটা কানে কাছে ধরে এনে বলল,
দাদা যান, বুড়ি নটির তো লাগেনি গুলি, লেগে গিয়েছে আমার গোলামের গায়ে।